Muhammad Shafiqul Islam has been writing his literature for several decades. He is a poet, as well as a storyteller and novel writer. His writings have become quite popular among the readers. He has written many books of stories, poems, and novels, and those books have been well received by the readers. His writings are characterized by distinctive language patterns and aesthetic presentation of advanced speech style. All his writings are in one word, impeccable. He has written a new wave of other genres of literature in very familiar, simple words. There is no gratuitous frivolity of thought in his poems. He always likes to keep his own literary ideas a little hidden. The poet's own life is very ordinary. He has also been associated with teaching for a long time and has done various social services related to education, and is still doing it. He does not write his poetry or literature based on any specific mentality, but he has his own philosophy based on which he has been able to create his own style, which has become very popular with the readers. He has always believed in positivity in his own philosophy of life, and that is why its influence has been greatly influenced in his literature. His own literary philosophy seems to be a diary of the present time, a story full of sense of life. He is constantly writing his literature. Muhammad Shafiqul Islam's various literary philosophies contain emotions as well as the final signs of reality. The writer loves to dream, and based on that dream, to move around in different orbits of his literary works and literature. He is passionate about the literature of the younger generation, and he feels that literature changes direction every moment, and different generations can keep up with those changes by writing their own literature simultaneously. In this special program of television, we will see Muhammad Shafiqul Islam in a different way. It is like his own literary introspection. Hope the audience will enjoy this show. নমস্কার, আমি ছোটবেলা থেকে একটু কবিতা বা সাহিত্য একটু পছন্দ করতাম। পরবর্তীকালে সেই জন্য আমার যখন আমি ডিগ্রি কোর্স করি তখন আমার বাংলা ভাষাটা আমার ওই তিনটে সাবজেক্টের মধ্যে ছিল না, কিন্তু বাংলার প্রতি একটা টান থাকার জন্য আমি স্পেশাল বাংলা আবার বিএটা দেওয়ার পরে আমি এটাও করি নন কলেজ হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তখন এই করার পাশাপাশি সাহিত্যের প্রতি একটা অদ্ভুত টান, যে সেই আগের কালের যে আমাদের চর্যাপদ থেকে শুরু করে, চর্যাপদের আগে হয়তো সাহিত্য ছিল, কিন্তু যেহেতু চর্যাপদটা আবিষ্কৃত হয়েছে, এই আবিষ্কার হওয়ার পর থেকে আমাদের যে বাংলা ভাষার যে ধারা, মধ্যযুগীয় ধারা বা অন্য অন্য ধারা, মঙ্গল কাব্যের ধারা, সুলতানি আমলের ধারা, তারপরে আধুনিক সাহিত্য, উত্তরাধুনিক সাহিত্য, এই সমস্ত যে ধারা, এই বিচিত্র ধারার পর্যবেক্ষণ করতে গিয়ে, পাঠ করতে গিয়ে একটা একনিষ্ঠ পাঠক হিসাবে আমাকে মনে হয়েছে যে কিছু সমাজকে আমার ভাবনাটা পৌঁছে দেওয়া দরকার। তো সেই ভাবনার জায়গা থেকে আমি লেখালেখি শুরু করি। যদিও স্কুল লাইফ, কলেজ লাইফে আমি লিখতাম এবং সেই সমস্ত লেখাগুলো কোথাও প্রকাশ হয়নি। প্রথম প্রকাশ হয় 90-এর দশক থেকে। 90-এর দশক থেকে লিটল ম্যাগাজিনে আমার লেখা প্রকাশিত থাকে এবং এই যোগসূত্রে আস্তে আস্তে অনেকগুলো ধারা আর কি, উপন্যাস, ছোট গল্প, তারপর আমার জীবনীমূলক গ্রন্থ, কাব্যগ্রন্থ, ছড়া গ্রন্থ, এই সমস্ত গ্রন্থ এক এক করে আমি লিখতে থাকি। সাহিত্যের প্রতিটি ধারায় কোনো না কোনো বৈশিষ্ট্য আছে, আর তাদের নিজস্ব ধারায় নিজস্ব বৈশিষ্ট্য আছে, কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো অতিক্রম করে যেতে হয়। সাহিত্যিক সেই বৈশিষ্ট্যকে নিজস্ব ধারণায়, নিজস্ব চিন্তাভাবনায়, নিজস্ব চেতনায়, নিজস্ব বোধবুদ্ধিতে সেই বাঁকগুলো অতিক্রম করে নতুন বাঁকের সৃষ্টি করে। সাহিত্য থেমে থাকে না, বহমান নদীর মতো, স্রোতের মতো সে চলতেই থাকে। সেই ধারাটাকে বিভিন্ন বাঁক, বিভিন্ন পর্যায় অতিক্রম করে এগিয়ে চলে এবং এগিয়ে চলার মধ্য দিয়ে তার নতুন নির্মাণটা সেই পাঠকের কাছে পৌঁছাতে পারেন। এটাই সাহিত্যিকের সাফল্য।
বা সাহিত্যিকের সার্থকতা। যে সমস্ত সাহিত্যিকগণ, স্বনামধন্য সাহিত্যিকগণ, স্মরণীয় বরণীয় যারা, ছোটদের লেখার ক্ষেত্রে যেমন সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বা যে সমস্ত সত্যজিৎ রায় এনারা লিখে গেছেন, সেই সমস্ত লেখা অধিকাংশই সব কালোজয়ী লেখা। তারা সেসব লেখাগুলোকে আমাকে অনুপ্রাণিত করে। তার ধারা সেই আমরা দেখেছি যে অন্নদাশঙ্কর রায় ছড়ার মাধ্যমে সমাজে একটা ভীষণ বার্তা দিতে পারতেন, মানে দুরন্ত একটা বার্তা, তার মধ্যে মেসেজ থাকতো, সেই মেসেজটাই হলো আসল। সেই মেসেজটা দিতে পারা, ছড়াটা বা কবিতা সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে কী আমি মেসেজটা সমাজের কাছে দিচ্ছি, সমাজকে আমি উপকার করতে পারছি কিনা, একটা দিক নির্দেশন করতে পারছি কিনা, সেটা কিন্তু আসল কথা। আসলে সাহিত্য এক ধরনের জীবন দর্শন। নিজের জীবনের প্রতিফলনটা সেখানে ফুটে ওঠে সামাজিক পারিপার্শ্বিকতায়। সমাজ আমাকে কি ভাবছে সেটা দেখলে চলবে না, আমি সমাজকে নিয়ে কী ভাবছি, সমাজকে আমি কী দিতে চাই, সমাজকে কী দিশা দেখাতে চাই, কী পথ নির্দেশ পেলে সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, জনগণ ভালো হবে, মানুষের কল্যাণ হবে। এটাই একটা সাহিত্যিকের, একটা কবির, একটা গল্পকারের, একটা কথাকারের, উপন্যাসিকের উদ্দেশ্য বলে আমি মনে করি। কারণ আমরা যে মেসেজটা দিচ্ছি মঙ্গলজনক, সে মেসেজটা যেন হয় সমাজের পক্ষে, সেটাই আমরা দিতে চাই। সাহিত্যের ক্ষেত্রে বিতর্ক থাকবে, সমালোচনা থাকবে। সমালোচনা উল্টো সমালোচনা থাকে, নিন্দাজনক সমালোচনা থাকে, প্রশংসাজনক থাকে। তো সেই নিন্দা প্রশংসার সাথে গায়ে মাখলে হবে না, সাহিত্যিকের গায়ে মাখা উচিত নয়। সায়েন্টিফিক ভার্সেস সে একটা উদ্দেশ্য নিয়ে লিখেছে, সাহিত্য সৃষ্টি করেছে, সে এখানে মূল থিমটা না দেখে তার সাহিত্যরসটা আমাদের অনুধাবন করা দরকার। সেখানে কি সাহিত্য, সেই সাহিত্যরসটা কী ছিল সেটাকে আমাদের দেখতে হবে। তো জীবদ্দশায় তার বই প্রকাশিত হয়নি, পাণ্ডুলিপি আকারে পড়েছিল, তিনি খ্যাতিও পাননি। তিনি এখন দেখেও যেতে পারছেন না স্বর্গে কোথায় আছেন, তিনি ভগবান জানেন, তাকে ভালো রাখুন। কিন্তু তিনি যে সমাজের প্রতি যে সৃষ্টি করে গেছেন, এখন আমরা যারা পাঠক, আমরা যারা তাকে নিয়ে গবেষণা করি, আমরা যারা তাকে নিয়ে ভাবনা চিন্তা করি, তার মূল্যায়ন করছি। তো লেখকরা অধিকাংশ ক্ষেত্রে জীবদ্দশায় সম্মাননা পান না, তার খ্যাতি যশের আশায় তারা সাহিত্য সৃষ্টি করেন না। খ্যাতি যশ সাথে দেখা গেল কী মূল্যায়ন হয় পরবর্তী সময় স্রোতে, সেটা টিকে থাকবে কিনা তার লেখাটা, সেটা সময়কালই বলতে পারে। নিরিখে সাহিত্যিক কিন্তু থেমে থাকবে না তার চিন্তাভাবনা নিয়ে, তার সমালোচনা তাকে বিদ্ধ করুক যতই, তিনি এগিয়ে চলে যাবেন। চড়াইবৃত্তি থাকবে, সেই আমরা চলমান বহমানতা নিয়েই আমরা এগিয়ে যাব, এবং এই বহমানতাই জীবন, রুদ্ধতাই মৃত্যু। তো আমরা যদি এক জায়গায় থেমে থাকি, সমালোচনার ভয় করি, আমরা যদি অন্যের হিত সাধন করতে গিয়ে নিজের অনিষ্ট সাধন হয়, রাজনৈতিক চাপ আসে বা বিভিন্ন রকম পারিপার্শ্বিক চাপ আসে, সেগুলো লেখক ভ্রুক্ষেপ না করেই লেখক তার চিন্তাভাবনা নিয়ে নিজের বহমানতা বিভিন্ন দিকে ছড়িয়ে দেবেন, এটাই আমি আশা করি। বেদনা বা কোনো আঘাত না আসলে সৃষ্টি সৃষ্টি হয় না। যে তীরবিদ্ধ হরিণীর যন্ত্রণাকাতর দৃশ্য দেখেই যেমন বাল্মীকি সেই রামায়ণ রচনা করে ফেলেছিলেন। তো সেই সৃষ্টির প্রেরণা একটা আঘাত থেকে, একটা যন্ত্রণা, ভিতরে যে যন্ত্রণা ছটফট করে আমি লিখবো,
সেই লেখার যন্ত্রণা অনেক সময় এমন হয় যে সেটা আত্মপ্রকাশ লেখনীর মাধ্যমে হয়, কিন্তু লেখনীর মাধ্যমে আত্মপ্রকাশ করতে গিয়ে দেখা যায় অনেক সময় যে লিখবো করে সেটা লেখা হয় না, চিন্তা ভাবনা আবার অন্য খাতে বইতে শুরু করে, আবার অন্য একটা ভাবনা এসে দেখা গেল সেই ভাবনাটা মুছে দিয়ে নতুন একটা ভাবনা বা নতুন একটা প্লট, নতুন একটা সৃজনশীলতা আসে। এটা স্বাভাবিক জীবনের একটা অঙ্গ। আমি একটা লিখতে করে লিখবো করে হয়তো কিছুটা লিখলাম, কিন্তু সে লেখাটা সমাপ্ত হলো না, বা অন্য একটা নতুন লেখা আবার বেরিয়ে এলো, এরকম হতে পারে। দেখা গেল কবিতা লিখতে অর্ধেকটা হয়েছে, তো সেই অর্ধেকটা হওয়ার পরে আবার দেখা গেল পরবর্তী অর্ধেকটা আর হচ্ছে না, তো সেখানেই হয়তো দেখা গেল ছেড়ে দিতে হচ্ছে, কিংবা দায় সারার জন্য হয়তো সেটাকে সমাপ্ত করতে হচ্ছে। এই চাপা নতুন বা চড়াই উতরাই সাহিত্য জীবনে থাকবে, এটা নিয়েই তো আমাদের জীবন। বদল ভালো জিনিস, বদল একই জিনিস তো চলতে পারে না। আমাদের পোশাক আশাকের যেমন ডিজাইনের পরিবর্তন হয়, আমাদের আচার আচরণের পরিবর্তন করতে হয়। আমরা এক আচরণ থেকে আমরা যখন কিশোর থাকি তাদের একরকম আচরণ থাকে, সংসারী হয়ে গেলে তার একরকম আচরণ থাকে, আবার বৃদ্ধ হয়ে গেলে সংসারের প্রতি দায়বদ্ধতা যেমন পাল্টে যায়, সাহিত্যিকেরও এরকম তার কর্তব্য পালন সেটা পাল্টা যায় ধারার মতো। সাহিত্যেরও ধারা বহমান, এই বহমান ধারায় আমরা নতুনত্ব সৃষ্টি করা, এটা একটা পরীক্ষা নিরীক্ষা, এটা চলতে থাকবে এবং এটা ভালো দিক। নিজস্বতা না থাকলে সাহিত্যিক কোনোদিন দাঁড়াতে পারবেন না, তার নিজস্বতা থাকতে হবে। ওই আমরা চলমান ধারায় যদি সেই পদ্য ছন্দি মিল করে কবিতা লিখি, আমরা দেখেছি মাইকেল মধুসূদন দত্ত তিনি সনেট বিদেশি সনেট দেখে চতুর্দশপদী কবিতা লিখেছিলেন, কিন্তু অনুকরণ করেননি, তিনি নতুন ধারার প্রচলন করেছিলেন। এটা আমাদের ভাবতে হবে। তিনি বাংলার একটা নতুন দিশা দেখিয়েছিলেন চতুর্দশপদী কবিতা। এখন সেই চতুর্দশপদী কবিতা বিভিন্ন লোক বিভিন্নভাবে লিখছেন, তাদের দ্বারা আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা লিখছি। তো রবীন্দ্রনাথ তার সময় সবচেয়ে আধুনিক ছিলেন, সেই ধারা তাকে তবুও সুধীন্দ্রনাথ দত্ত বা অন্য মানে সুধীন্দ্রনাথ থেকে আরও অন্য কবিরা যারা এসেছিলেন সেই সময় কল্লোল যুগে, তারা বিরাট একটা বিরোধিতা, রবীন্দ্র বিরোধিতা করেছিলেন, কিন্তু সেই রবীন্দ্র চরণতলে তারাই আবার আত্মনিবেদন করেছেন রবীন্দ্রনাথের পদতলে। কতদিন বাঁচবো জানি না, তো আমি যতদিন বাঁচবো লিখে যাব, এবং সেটা মানুষেরই জন্য, মানুষের কল্যাণের জন্য লিখে যাব, সমাজের জন্য লিখে যাব। সেখানে অনাচার অবিচারের বিরুদ্ধে কথা বলবো, তাতে যদি আমার বিরুদ্ধে যায়, আমাকে কেউ ভুল বুঝবে, সময় বা কাল তার হিসাব করবে। Muhammad Shafiqul Islam has been writing his literature for several decades. He is a poet, as well as a storyteller and novel writer. His writings have become quite popular among the readers. He has written many books of stories, poems, and novels, and those books have been well received by the readers. His writings are characterized by distinctive language patterns and aesthetic presentation of advanced speech style. All his writings are in one word: impeccable. He has written a new wave of other genres of literature in very familiar, simple words. There is no gratuitous frivolity of thought in his poems. He always likes to keep his own literary ideas a little hidden. The poet's own life is very ordinary. He has also been associated with teaching for a long time and has done various social services related to education and is still doing it. He does not write his poetry or literature based on any specific mentality, but he has his own philosophy based on which he has been able to create his own style, which has become very popular with the readers. He has always believed in positivity in his own philosophy of life, and that is why its influence has been greatly influenced in his literature. His own literary philosophy seems to be a diary of the present time, a story full of sense of life. He is constantly writing his literature.
Muhammad Shafiqul Islam's various literary philosophies contain emotions as well as the final signs of reality. The writer loves to dream, and based on that dream, to move around in different orbits of his literary works and literature. He is passionate about the literature of the younger generation, and he feels that literature changes direction every moment, and different generations can keep up with those changes by writing their own literature simultaneously. In this special program of television, we will see Muhammad Shafiqul Islam in a different way. It is like his own literary introspection. Hope the audience will enjoy this show. চক্ষু কোটরের আলো, কঙ্কালের চোখের কোটরে হাজার বছরের আলো এখনো নেভেনি। কত কাঠ কয়লা হলো, কত লোহা গলে জল, বহু আলোকবর্ষ পার করে ওরা থেকে যাবে তাঁবুর চিহ্ন রেখে মেঘ হয়ে। চকমকি পাথর কেউ খোঁজে না এখন, সুইচ টিপলে আলো, না টিপলেও আলো কোটর ভেদ করে আসে। এখনো লোক লাইনে অপেক্ষা কোটরের আলো নিয়ে নবসভ্যতা পাবার আশায়। আমার স্বপ্ন, আমি স্বপ্ন দেখি তাই আজ বেঁচে আছি। আকাশের তারাগুনি 1, 2, 3, সাগরে ঢেউয়ে শুনি সময়ের স্রোত। মাটির সোঁদা গন্ধ আমার ফুসফুসে ভরে তোলে টাটকা বাতাস। চাঁদের হাসিতে দেখি স্নিগ্ধ মৌনতা। আমি স্বপ্ন দেখি শিশু নারী ফুলের মতো সুন্দর পৃথিবীর। জানি ছায়া দীর্ঘ হলে সময় ফুরিয়ে আসে, ফল ভারে নুয়ে পড়ে ফলন্ত গাছ। ফেলে আসা দিনের হিসাবের খাতা হাতে আমি স্বপ্ন দেখি এখনো বাঁচা। জাগরাত, সত্যি আর ভুয়ো নক্ষত্ররা জেগেছিল। অলস রাত ঘুমিয়ে কাটিয়েছে সোহাগী সময়। তোমার বৃন্তে ঝুলেছিল যারা, কীটেরা শুষে নিয়েছে তাদের গর্ভরস। তোমার ঘুম ভাঙেনি এখন, তবু উথাল গাঙে ডেকেছে বান। আর ওই সাধুগুলো গাছতলায় বসে হাতের আঙুল গুনে করছে পাপের হিসাব। রাত একবার জাগো, জাগো একবার, জাগো তোমার অনুচরদের জন্য। ওরা আলো ফোটার আগে আখের গুছিয়ে কেটে পড়বে শটা। রাত ওদের সামনে অন্তত একবার দিন হয়ে আলো জ্বালো। রক্তিম সূর্যালোকে তাদের সাথে ভুয়ো নক্ষত্ররাও ম্লান হয়ে যায়। প্রত্যাশার স্বপ্ন, প্রত্যাশার দূত এসেছিল আমার স্বপ্নের ঘাটে। একটা ঈগল এসে ছোঁ মেরে নিয়ে গেছে গিলে খাবে বলে। আক্রান্তের তীব্র চিৎকারেও বুঝতে পারি আমি ঘুমিয়েছিলাম দীর্ঘদিন। এখন জাগ্রত, প্রতিনিয়ত কারা এসে আমাকে ঠোকরায়, আহত ক্ষতবিক্ষত করে। রোজ প্রত্যাশার সাথে করে যাচ্ছে অদম্য লড়াই। ঘুম তোর বুকে পা তুলে দাঁড়িয়েছি দেখ, করে ঈগল কাক শকুন আজ আমার প্রত্যাশাকে খাবে কি ছুঁয়ে দেখুন না। বাঁচার জন্য শিকারি সামনে এলে ক্যাকটাস হই, দেখি অঙ্গ প্রত্যঙ্গ আলগা আছে কিনা।
ওদের প্রভুরাও আসে মাথা মরিয়ে দিতে। কাটবেই যখন মাঝখানটা তক্তা করে শীত উঁচিয়ে রাখি। সরস শরীর পাথর করি, দু চারটে কাঁটার ঘা খেয়ে চিহ্নিত হোক ও রক্তাক্ত হাত দেখে সবাই জানতে পারবে আসল খুনিকে। লোকচক্ষুর ঘৃণার ভয়ে বাকি জীবন মাটিতে মাথা গুঁজে কাটালে ওটাই হবে ওর দোজখ। প্রতীক হাঁসের পালক ঝরা সময়ে পর্ণমোচী বৃক্ষের পাতার মতো স্বপ্নেরা মুড়িয়ে গেছে কোনো এক ভৌতিক দ্বীপে, যেখানে গড়াগড়ি খায় মুক্তহীন ঝুনিকের খোল। এখন আর সরকারা এসে খুঁজে মাংসল শামুক। প্রশান্ত সাগরের কিনারায় সমস্ত আছড়ে পড়ে, রেখে যায় কিছু নুড়ি পাথর। প্রবাল দ্বীপ মস্ত পাহাড় হয়ে জলরাজ্যে গোপন আস্তানা গাড়ে। আমি বেদুইন বেশে তপ্ত পালুকা পেরিয়ে অদৃশ্য দিগন্ত রেখার দিকে হেঁটে যাই অপুরন্ত স্মৃতি নিয়ে। মানুষের জান চল ঘুরে আসি পৃথিবীর নাভিমূলে, তোমার আমার জন্ম বৃত্তান্ত দেখে নিতে। কোথায় লুকিয়ে রেখেছে শিকড় বাকড় ডালপালা, তারা হয়ে জ্বলছে আসমানে। নির্মল বাতাসে নাচে গাছ, শিরা ধমনীতে জাগে ফুল। সকল প্রাণীর জন্ম মৃত্যু হিসেব আসে রাখা। আমি তুমি সকল জীব সহ পৃথিবী নাভিমূলে মানুষ জন্মেছিল।